দেখো, খুব সিম্পল, কিছু বড় কোনো ব্যাপার নয়। এবার ম্যাথ করতে গেলে আমাদের কি হয়, কিছু চ্যাপ্টার আমাদের একটু ভালো করে করতে হয়। কিছু চ্যাপ্টার বলতে, যার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে গড়, গড়টা খুব ভালো করে জানতে হয়। আর হচ্ছে অনুপাত সমানুপাত, এই দুটো চ্যাপ্টার যে কোনো ম্যাথ করতে গেলে কাজে লাগে। কেন? কারণ যেমন কোনো বাংলা ভাষা শিখতে গেলে অ আ ক খ জানতে হয়, ইংরেজিতে এবিসিডি জানতে হয়, সেরকম ম্যাথের ক্ষেত্রে গড় এবং অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু ভালো করে করতে হয়। কেন? কারণ এই দুটো হচ্ছে বেসিক চ্যাপ্টার। এর উপর ভিত্তি করে কিন্তু সমস্ত ধরনের অঙ্ক, মানে অঙ্কের যদি বলে হাতে খড়ি, সেটা কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকেই হয়। এই জন্য ফার্স্ট চ্যাপ্টার আমরা গড়টা করেছি। খুব সিম্পল, গড় অ্যাভারেজ মানে কি, যোগ করে ভাগ। অনুপাত সেই ধরনের একটা অঙ্ক, দুটো সংখ্যার অনুপাত বা রেশিওকে আমরা বলে থাকি। কি জিনিস আমরা আলোচনা করি, কয়েকটা প্র্যাকটিস করব, এমসিকিউ দেবো, তারপরে আমি আরেকটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দেবো বাড়িতে করার জন্য। আচ্ছা, আচ্ছা। তো অনুপাত বলতে আমরা কি বুঝি, দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ, তা যখন একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা অনুপাত বলি। যেমন এই যে বলছে 10:12, তাহলে এটাকে কি হবে, যে দুটো সংখ্যাকে একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করতে, এবং 10কে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি, আর 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, রাইট? 1:2 হলো। সেরকম 15:12, 15:20 আছে, তাহলে এটা কি দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 3 15, 5 4 20, তাহলে 3:4 হলো। তাহলে এখানে হতে হবে কি, প্রথম কথা দুটো সমজাতীয় রাশি হতে হবে। নিশ্চয়ই আমি যদি বলি আচ্ছা করো দেখি 15:8, তাহলে কি তুমি করতে পারবে? করতে পারবে না, কারণ এ এক ধরনের সংখ্যা, 15 এক ধরনের সংখ্যা, এ লেটার 15, ফলে হবে না। তাহলে অনুপাত করতে গেলে সবসময় একটা কথা মনে রাখতে হবে, সমজাতীয় রাশির অনুপাত করতে হবে। কোনো অঙ্কে যদি তোমাকে হঠাৎ করে বলে যে 20 কেজির সঙ্গে 500 টাকার অনুপাত করো, তাহলে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু পসিবল না। তাহলে তোমাকে দুটো জিনিস হয়, কেজিতে পরিবর্তন করতে হবে, 20 কেজির মূল্য কত, বা 500 টাকায় কত কেজি পাওয়া যাচ্ছে সেটা বের করে একই জাতীয় রাশির অনুপাত কিন্তু করতে হবে। খুবই সিম্পল ব্যাপার, সহজ ব্যাপার, ঠিক আছে? তাহলে আমি একটা ছোট্ট করে অনুপাত বলছি, মুখে মুখে করা যাবে, একটু করে আমাকে বলো তো কি হবে। আহ বলো আমাকে, 18:24, তাহলে কত হবে বলো? 18:24 করলে, অনুপাত করলে কত হবে বলো? ট্রাই করো, কোনো সমস্যা নেই, চেষ্টা করো, কত হবে? 3:4। 3:4, তার মানে 6 নামটা যাবে, 3:4। 6 3 18, 6 4 24। খুবই সিম্পল, একদম বেসিক ব্যাপার, তাই তো? এই ব্যাপার। এবার এই অনুপাতে যে প্রথম যে সংখ্যাটা রয়েছে 10, এটাকে বলা হয় পূর্বপদ। যেমন আমরা পূর্বপুরুষ বলে থাকি, সেরকম এটাকে বলে পূর্বপদ বা অ্যান্টিজেন্ট, মানে অ্যান্টিসিয়েন্ট বলা হয়। অর্থাৎ অনুপাতের যে প্রথম সংখ্যা সেটাকে পূর্বপদ বলা হয়, আর পরের সংখ্যাটাকে পরপদ বলা হয় না, বলে উত্তরপদ। ওখানে দেখবে পূর্বপুরুষ বলি আর উত্তরসূরি বলি, এই কথাটা আমরা বলে থাকি। পূর্বপুরুষ মানে আগের যারা লোক, উত্তরসূরি মানে আমাদের পরবর্তী জেনারেশন যায় আসছে। তাহলে অনুপাতের প্রথম সংখ্যা পূর্বপদ, দ্বিতীয় সংখ্যাকে বলা হয় উত্তরপদ। এবার আসে সমানুপাত। সমানুপাত দুটো রাশি যখন, মানে চারটি রাশি এরকম ভাবে যদি সম্পর্কিত হয়, যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় রাশির সাথে যদি সমান হয়, এটাকে সমানুপাত বলা হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, তাহলে বললো 3:4 অনুপাত, তার সঙ্গে দুটো যখনই দিয়ে দেবো এটা হয়ে গেল সমানুপাত, করলাম 12:16। তাহলে এটা অনুপাত, এটা সমানুপাত কিনা কিভাবে বুঝবে, প্রথম দুটো যে সংখ্যা মানে 3 এবং 4, প্রথম আর হচ্ছে দ্বিতীয় সংখ্যার অনুপাত 3:4, তাহলে 3-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে হয়ে যাবে দেখো 12, আবার 4-এর সাথে যদি একই সংখ্যা 4 গুণ করি হয়ে যাবে 16। তার মানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যে অনুপাত বা তার সঙ্গে যদি একই সংখ্যা গুণ করি, বা এই যে 12:14কে আমরা করলাম কাটাকাটি করে 3:4 হলো, তাহলে এটাই হচ্ছে আমাদের সমানুপাত হবে। এবার এটাকে সবচেয়ে সহজে আমরা কিভাবে বুঝবো, বোঝার একটা পদ্ধতি কি, এর প্রথম পদ, ঠিক আছে, এই যে দেওয়া আছে দেখো, প্রান্তীয় পদদ্বয়ের গুণফল সমান মধ্য পদদ্বয়ের গুণফল। সিম্পল ভাবে কি, এই যে বললাম 3:4 সমান 12:6, তাহলে প্রথম পদ কত, প্রান্তীয় পদ কত 3, আর এখানে প্রান্তীয় পদ 16, তাহলে 16 3 কত হলো 48, আর মাঝের দুটো পদ 4 × 12, তাহলে সেটা হয়ে গেল কত, 12 4 48, তাহলে সমান হয়ে গেছে। তার মানে এরা হচ্ছে সমানুপাত। তাহলে আমি একটা দিচ্ছি, করে বলো দেখি এটা সমানুপাত হবে না হবে না?
বললো 5:6 সমান, তোমাকে বললো যে তোমার 25:36। তাহলে এটা হবে কি হবে না বলো? সমানুপাত হবে না হবে? হবে 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 হবে? না দেখেই বলছো, না দেখেই উত্তরটা দিয়ে দিই। হবে তো, 5×5 = 25 হলো, হ্যাঁ, 5 আর 5 এইদিকে 6×6 = 36। তাহলে কি করে তুমি কি একই না সংখ্যা গুণ স্যার, করলে? তুমি কি একই সংখ্যা গুণ করলে? না স্যার হবে হলো না, না? হবে না, তাহলে হবে না। তাহলে না, আমি হবে তোমাদের সাথে কেমন ট্রিক খেলে দিলাম। আমি জানি এটা ঝট করে মনে হবে কেন, কারণ 5 স্কোয়ার করলে 25 হয়, 6 স্কোয়ার করলে 36 হয়। তাহলে ঝট করে যখন এরকম দিয়ে দেবে, তুমি সঙ্গে সঙ্গে ওই কাজটা করতে গিয়ে ভুল করে ফেলবে। তাহলে পরীক্ষার সময় কেমন ভাবে তোমার সাথে টিচার স্যার। চালাকি করবে বুঝতে পারছো? কারণ 5-এর সঙ্গে 5 স্যার, স্কোয়ার মানে কি বলছি, 5 স্কোয়ার মানে 5 × 5। তাহলে তোমাকে 6-এর সাথেও তো 5 গুণ করতে হবে। 5 5 25 হলো, 6 5 30 হলো, যদি 30 হতো তাহলে উত্তরটা সমানুপাত। ওকে, হ্যাঁ কি বলছো বলো এবার সঙ্গীতা? স্যার বলছিলাম মানে এখানে যদি 5-এর সাথে ডাইরেক্ট একদম 25-কে গুণ করা হয়, হ্যাঁ, তারপর তো পাঁচের যা সাথে হবে। 25 গুণ হবে না বাবা, 5-এর সাথে 36 গুণ হবে। 5-এর সাথে তোমাকে প্রথম আচ্ছা, 5-এর সাথে 36 হ্যাঁ, আর। কারণ ধারের যে দুজন রয়েছে তাদের গুণ হবে। তুমি 5 × 36 হ্যাঁ করলে, 5-এর সঙ্গে 36 গুণ করলে, তাহলে হ্যাঁ যেটা হবে সেটা 25-এর সঙ্গে 6 গুণ করলে তো হ্যাঁ সেটা হচ্ছে না। 36 6 5 30-এর শূন্য আছে, হ্যাঁ, আমি ওটা। 5 হলো 180, আর স্যার 25 6 হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে স্যার, করলেও হবে। ওরকম করে ডাইরেক্ট ভাবে গুণ করলেও তো বোঝা যাবে ওটা হ্যাঁ, সমানুপাত কিনা। ওইভাবেই করতে হবে, ওইভাবেই তোমাকে করতে হবে। প্রথম পদ এবং প্রান্ত মানে শেষ দুটো পদ, 5 এবং 36, প্রথম পদ এবং শেষ পদের গুণফল দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হয়। ওকে, এবার বোঝা গেল? অসুবিধা নেই, হ্যাঁ স্যার। সিম্পল, না খুব বেশি কঠিন ব্যাপার নেই। আমরা অঙ্কে এবার চলে যাব। আচ্ছা, এবার এখানে কি অনেক সময় বলতে পারে যে মধ্য সমানুপাতি বের করো। মধ্য সমানুপাতি মানে মাঝের সংখ্যা। তোমাকে একটা বললো যে এই যে বললাম, তোমাকে অনেক সময় বলবে দেখবে, আহ, হ্যাঁ, এরকম বললে একটা অনুপাত দিয়ে দিল 3:4, সরি 3:x:5, তোমাকে একটা দিল, তখন বলবে স্যার এটা কি করে হবে, এটা তো সম্ভব নয়, কারণ তিনটে সংখ্যার কি করে হবে। তাহলে মাঝের সংখ্যাটা বললো মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি কথাটার মানে যদি বলে এক্স হচ্ছে মধ্য সমানুপাতি, এক্স এর মান বের করো, তুমি পারলে না। কেন পারলে না? কারণ এই জিনিসটা লেখা আছে মানে এটা কিন্তু এরকম অনুপাত নয়, এটা লেখা আছে, কথার অর্থ হচ্ছে এটা সমান হচ্ছে 3:x x:5, মানে মাঝের যে সংখ্যাটা আছে সেটা দুবার আছে। বোঝা গেছে? মানে 3:x সমানুপাতিক x:5। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে, প্রথম শেষের যে দুটো পদ তাহলে কত, 3 5 15, আর মাঝের যে দুটো পদ এক্স, তাহলে হয়ে যাবে x² সমান 15, তাহলে x সমান হবে 15-র বর্গমূল। এবার যদি কোনো সময় গুণ হয়ে যায়, আমি যদি এবার এটাকে তোমার হচ্ছে এমন কিছু একটা সংখ্যা করি যে বর্গমূলটা হয়ে যাবে, তাহলে উত্তর হবে। নাহলে আমি x সমান √15ই রাখতে পারি। তাহলে মধ্য সমানুপাতি মানে এই জিনিসটা, বুঝতে পারলাম? এবার যদি বলে তৃতীয় সমানুপাতি, থার্ড প্রপোর্শন, বুঝতে পারছো না বুঝতে পারোনি? না বুঝতে পারলে বলো। হ্যাঁ স্যার, পেরেছি। এবার যদি বলে তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি মানে কি, এই একই কথা বললো, যে বললো a:b:c, তিনটে অনুপাত বললো a:b:c, তাহলে এরকম নিশ্চয়ই পসিবল না। তার মানে কি আছে, a:b:c কথাটার মানে কি, বলা আছে a:b সমানুপাতিক b:c। ঠিক আছে, সরিয়ে লিখি, a:b সমানুপাতিক b:c। তাহলে এখানে বিটাকে তৃতীয় সমানুপাতি, মানে সিটা জানতে চেয়েছে, সিটা আমি কি করে পাবো? আর আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি শেষ দুটো মানে এ সি সমান হবে b²। তাহলে এখান থেকে আমাদের সি বের করতে বলেছে, তৃতীয় সমানুপাতিক সি সমান কি হবে, b²/a হবে। দেখো, বুঝতে পারছি কিভাবে তৃতীয় সমানুপাতি পেলাম। অসুবিধা নেই, সিম্পল, খুবই সহজ ভাবে রয়েছে। যেটা বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে কিন্তু জিজ্ঞেস করবে, স্যার এটা বুঝতে পারলাম না, জিজ্ঞেস করবে। এবার যদি বলে চতুর্থ সমানুপাতি, যেমন a:b:c:d, যদি চারটে সমানুপাতি বলা হয়, তাহলে এ বি সি এই যদি চতুর্থ সমানুপাতি বলা হয়, তার মানে বলা আছে a:b সমানুপাতিক c:d। চতুর্থ সমানুপাতি যদি বের করতে বলে, তাহলে আমরা সিম্পল সেই একই ফর্মুলা ব্যবহার করব,
প্রথম যে দুটো মানে প্রথম মানে একদম ধারের যে দুজন রয়েছে, তাহলে ধারের দুজনকে গুণ করলে কি হবে, এ ইন্টু ডি সমান হবে বি ইন্টু সি। তাহলে এখান থেকে ডি সমান কি হবে, ডি সমান হবে বি ইন্টু সি বাই এ। দেখো এটাই দেখো লেখা আছে বি ইন্টু সি বাই এ, যা দেখতে পাচ্ছি তাই আছে, কোনো সমস্যা নেই, আলাদা কিছুই নয়, একই জিনিসই লেখা আছে। আচ্ছা, এবার এটা দেখো বারবার এই কথাটা আসবে ব্যস্ত অনুপাত, বা এটাকে আরেকটা ভালো ভাষায় বিভিন্ন জায়গায় বলবে অনন্যক। অনন্যক কথাটা শুনেছো তো না শোনোনি? অনন্যক, হ্যাঁ স্যার শুনেছি। তাহলে অনন্যক কথাটার মানে হচ্ছে ব্যস্ত অনুপাত বা কোনো কিছুর ব্যস্ত। মানে সাপোজ বললো এ, এর অনন্যক তাহলে কি হবে, 1/, উল্টে গেল এক দিয়ে ভাগ, সেরকম বি ওয়ান, এ বাই বি এর অনন্যক কি হবে, বি বাই এ, মানে এটা উল্টে যাবে। বললো সি বাই ডি এর অনন্যক হবে ডি বাই সি, এই জিনিসগুলোকে অনন্যক বলা হয়। সেরকম ব্যস্ত অনুপাত মানে কিন্তু অনন্যক, মানে কোনো কিছু যদি বলা হয় অনুপাত বলা হলো এ ইজ টু বি, তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে, বি ইজ টু সি হবে। তাহলে তোমাকে বললো কোনো জায়গায় 6:7, তাহলে তার ব্যস্ত অনুপাত কত হবে, 7:6। 7:6 হবে, ঠিক আছে। এবার আমি একটা ছোট্ট করে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় করবে। 1/5 ইজ টু 1/6, ঠিক আছে, এর ব্যস্ত অনুপাত কত হবে, ঠান্ডা মাথায় করবে, খাতা পেনে লিখে করো, ডাইরেক্ট মুখে উত্তর হবে না, পারবে না করতে। এর ব্যস্ত অনুপাত কত হবে, এমনি হয়ে যাবে বলো, কিন্তু তোমাকে 1/6 ইজ টু 1/5 স্যার এরকম বললে স্যার হবে না, উল্টো। 1/6 ইজ টু 1/5 বললে হবে না, তোমাকে এরকম 6:7, 5:6 এইভাবে বলতে হবে। দেখো এটা ঝট করে তোমাদের সঙ্গে একটু মাথা খেলে নেবে, পারবে? আমি বলছি দেখো, 1/5 ইজ টু 1/6, ভালো করে লক্ষ্য করো, কোনো জায়গায় যদি বলা হয় 1/5 ইজ টু 1/6 যদি বলা হয়, তার মানে এর অনুপাত যদি প্রথমের অনুপাত বের করতে বলি, তাহলে অনুপাত বের করলে এটা কত হবে, এটা হবে 6:5। বলবে স্যার কি করে হলো, মনে হবে যে স্যার এটা সমান, এটা কিন্তু কোনো ব্যস্ত অনুপাত নয়, আমি কিন্তু সমান বলছি, 1/5 ইন্টু 1/6 মানে 6:5। বলবে স্যার কি করে হলো, তাহলে এটাকে কম্পেয়ার করো, এ বাই বি সমান সি বাই ডি, তাহলে কম্পেয়ার করে, তাহলে এ এর সঙ্গে ডি এর গুণ হবে প্রথমে যেটা বসবে, তাহলে 6 আর 1 গুণ হয়ে গেল গিয়ে 6 হলো, 1 আর 5 গুণ হয়ে গেল গিয়ে 5 হলো, মানে কোনাকুনি গুণ হলো। তাহলে কোনো জায়গায় যদি লেখা থাকে 1/5 ইজ টু 1/6, সেটা মানেই হচ্ছে কোনাকুনি গুণ হয়ে 6:5। তাহলে এর যদি বলা হয় ব্যস্ত অনুপাত বের করো, তাহলে সেটা হয়ে যাবে 5:6। বোঝাতে পারলাম না পারলাম না, ক্লিয়ার হলো, হ্যাঁ পারা স্যার। যাবে? ঠিক আছে, তাহলে এগুলো একটু হ্যাঁ স্যার। কেয়ারফুল হয়ে যেতে হবে, যখনই এরকম অঙ্ক থাকবে দেখবে একটু কেয়ারফুল হয়ে যেতে হবে। আমি আগে থেকে জিনিসগুলো সম্পর্কে অ্যালার্ট করে দিচ্ছি, এবার আমি অঙ্ক করাবো তখন দেখবে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার খুব সিম্পল একটা যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত মানে কম্পাউন্ড রেশিও, যেমন অনেকগুলো অনুপাত আছে, এ ইজ টু বি, সি ইজ টু ডি, তাহলে এর যৌগিক অনুপাত কি হবে, খুবই সহজ, দুজনের পূর্বপদ গুণ করবে, এ আর সি গুণ করবে, তাহলে এ সি গুণ হয়ে গেল, পরের যে সংখ্যা বি আর ডি রয়েছে তাদেরকে গুণ করবে, বি আর ডি গুণ করবে, তাদের অনুপাত করলে যৌগিক অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, বলো, তোমাকে বললো 5:6 এবং 7:5 এর যৌগিক অনুপাত কত হবে, বলো এর যৌগিক অনুপাত কত হবে? পারা যাবে তো বলো, পূর্বপদ দুটো গুণ হয়ে গেল, 7:6। 25। 7:6, ভেরি গুড। তুমি যেটা যে বলতে যাচ্ছিলে 35:7 5 35, 6 5 30, একই কথা, 5-এর সঙ্গে 7-এর গুণ হলো, 6-এর সঙ্গে 5-এর গুণ হলো, আবার তো 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে আবার 7:6 ঘুরে চলে যাবে। আমি ইচ্ছে করে প্রথম পদের 5 আর এর 5-কে একই করে দিয়েছি, যাতে আমি সহজে দেখে বলে দিতে পারি, তাহলে টিচার কি হবে, একটু চালাক হবে, যাতে ঝট করে দেখে বলতে পারে। ঠিক আছে, তাহলে টিচার যেরকম চালাক হবে স্টুডেন্টকেও চালাক হতে হবে।
ওকে, ক্লিয়ার? এবার একটা পদ্ধতি আমরা ব্যবহার করব, যোগ ভাগ পদ্ধতি, কম্পিন্ড এবং অ্যান্ড ডিভিডেন্ড। ব্যাপারটা কি খুব সিম্পল, কিছু বুঝতে না পারলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। দেখো, যোগ ভাগ পদ্ধতি জিনিসটা, সাপোজ কোনো একটা জায়গায় তোমাকে বলেছে যে এ ইজ টু বি সমান, তোমাকে বলেছে 3:4, তোমাকে বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান বের করো। তার মানে যখন এই ধরনের অঙ্ক দেবে, তার মানে আমি বুঝতে পারছি যে এখানে কোনো কিছু এ আর বি আছে, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের একই ধরনের সংখ্যা যার অনুপাত করা হচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমি এটাকে কিভাবে করব? এর জন্য কি হলো, আমি এটাকে লিখলাম এ বাই বি, অনুপাতে লিখলাম, এটাকে লিখলাম 3/4 লিখে ফেললাম। এবার কি করব, আমি দুটোকে বর্গ করলাম। যখনই কোনো অনুপাতের করব, দুই দিকে বর্গ, যে কোনো কাজ যখন করব দুই দিকে করতে হবে। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হয়ে গেল 9/16। এবার আমি একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, বাঁ দিকে, বাঁ দিকে আমি যদি লব আর হরের সাথে যে কাজটা করব, ডান দিকেও আমাকে সেই কাজ করতে হবে। তাহলে ডান দিকে আমি কি করলাম, আমি ডান দিকে আমি লিখলাম এর যে লব রয়েছে এ স্কোয়ার, সেই এ স্কোয়ার এর সঙ্গে এর হরকে আমি যোগ করলাম, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম। আর পিছনে করলাম কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম নিচে। তাহলে আমি কি করেছি, লব প্লাস হর করেছি। তাহলে লব প্লাস হর করেছি মানে ডান দিকেও লব প্লাস হর করতে হবে, মানে 9+16 করব। আর হরকেও সেম করতে হবে, 9-16 করব। তাহলে দেখো অনুপাত কত হচ্ছে, 25/-7। তাহলে এটা হয়ে গেল -25/7। বোঝা গেল? মানে বাঁ দিকে যে কাজটা করব, ডান দিকেও কিন্তু সেই কাজ করতে হবে। আবার কোন একটা অঙ্ক বললো যে এ ইজ টু বি সমান, আমাকে বললো এ ইজ টু বি সমান, বললো 7:8। তো আমাকে বের করতে বললো যে আচ্ছা বের করো তো তাহলে 2a² প্লাস 3b² বাই 2a² মাইনাস 3b², আমাকে বের করতে বললো। তাহলে আমি সেম কাজ করব, কি করব, এটাকে লিখবো এ ইজ টু বি, আমি লিখলাম, তাহলে কত 7:8। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আমি করবো, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার করলো, তাহলে কত হলো 49, 28 64। এবার কি বলেছে, 2a² প্লাস 3b²। তাহলে আমি এটাকে লিখবো কি, প্রথমে লিখবো 2 দিয়ে গুণ করব, তাহলে লবকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল 2a²। হরকে আমি 3 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 3b²। তাহলে আমি উপরেও সেম কাজ করব, তাহলে 49 কে আমি 2 দিয়ে গুণ করব, 84 কে আমি 3 দিয়ে গুণ করব। গুণফল হয়ে গেল। গুণ করে দেওয়ার পরে এবার যোগ করলে 49 ইন্টু 2 মানে 98 প্লাস 84 ইন্টু 3 যোগ করব, বিয়োগ করব নিচে, ব্যাস উত্তর আমাদের হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল যোগ হয় প্রক্রিয়াটা? বাঁ দিকে যে কাজটা করব, ডান দিকেও সেই একই কাজটা আমাদের করতে হবে। ক্লিয়ার? না অসুবিধা আছে? আমরা অঙ্ক একটু আগে একটু পরেই করব, এগুলো আমাদের সব কাজে লাগবে। ক্লিয়ার? বলো, হবে কি হবে না? হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো ট্রাই করি। প্রথম প্রশ্ন বলেছে এ ইজ টু বি সমান 3:4, বি ইজ টু সি সমান 8:9। তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত হবে? দেখো পারা যাবে কিনা, দেখ বলো। পারা যাবে? আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি কিভাবে করবে। খুবই সিম্পল একটা অঙ্ক। এ আর বি এর অনুপাত বলেছে 3:4, বি আর সি এর অনুপাত বলেছে 8:9। তাহলে এ বি আর সি এর অনুপাত কি হবে? তাহলে প্রথমে কি করবে, দেখো এ বাই বি তুমি লিখবে, তাহলে এ বাই বি সমান কত, 3/4। সুন্দর কথা। বি বাই সি, বি ইজ টু সি লেখা আছে 8/9। দেখো যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ আমাকে কিন্তু বলবে, স্যার বুঝতে পারলাম না কোন জায়গাটা, সবসময় আমাকে জিজ্ঞেস করবে। এবার দেখো দুটো জায়গায় বি রয়েছে, তাহলে বি দুজনকে যদি সমান করি, তাহলে আমি সমান অনুপাত বলতে পারবো। তাহলে এর বি তে দেখো 4 আছে, এর বি দেখো 8 আছে। তাহলে আমি কি করতে পারি, 4 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 8 হবে। তাহলে আমি 4 কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4 কে যদি 2 দিয়ে গুণ করি, আমাকে লবকেও যদি হরকেও তো গুণ করতে হবে। তাহলে আমি এটা করলাম, 3 2 6, 4 2 8। তাহলে দেখো এ ইজ টু বি সমান 6:8, বি ইজ টু সি সমান 8:9। তার মানে আমি বি দুটোকে সমান করেছি 8:8, দুজনেরই 8 হয়েছে। তাহলে আমি সিম্পলি এখান থেকে বলে দিতে পারি কি, যে এ ইজ টু বি ইজ টু সি সমান কত,
6:8:9। খুব সহজে আমরা সঙ্গে সঙ্গে দেখো অ্যান্সারটা বলে দিতে পারলাম। বলো কোনো অসুবিধে থাকলে বলো। এতটাই প্রথম অঙ্কটা দেখো খুব সহজ। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? সিম্পল। স্যার ওই 3 এর সাথে 2 এর যে গুণ হলো ওটা আপনার ওই বি থাকার জন্য, মানে দুটো বি থাকার জন্য। দুটো বি থাকা যেন দুটো জায়গায় বি তো একই হতে হবে, তাহলে আমাকে যদি বি বি যেহেতু যতক্ষণ কমন করছি একই করছি, তাহলে আমি অনুপাতটা করবো কি করে? তাই জন্য সমান করার জন্য আমি করলাম। হয়তো অনেক সময় কি হবে, দুজনের বি আলাদা আলাদা রয়েছে, তাহলে দুজনকে একই সংখ্যায় যেতে হবে। ঠিক আছে, যেমন আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, পরের অঙ্কটা কি আছে ওরকম? হ্যাঁ, এখানে আছে 3টে। আমি তোমাদের আরেকটা অঙ্ক এক্সট্রা, এটা করার আগে আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, এটা করো। যে তোমাকে বললো যে এ ইজ টু বি, এ ইজ টু বি তোমাকে সমান বললো 2:3। আবার বললো বি ইজ টু সি, তোমাকে বললো 4:5। ঠিক আছে, তাহলে বের করো এ ইজ টু বি ইজ টু সি সমান কত হবে। যেভাবে বললাম বিটাকে সমান করো, করে দেখো কত হচ্ছে। কোয়েলি বোঝা যাচ্ছে না অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার। বোঝা না স্যার, যাচ্ছে? বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা করে বলো কত হচ্ছে। প্রিয়াঙ্কা বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে, হ্যাঁ। Okay, বলো এটা কত হবে, এ ইজ টু বি ইজ টু সি সমান কত হবে? চেষ্টা করো। অঙ্ক এমন একটা জিনিস, যতক্ষণে চেষ্টা করবে নিজে হাতে করবে, আমি 500টা অঙ্ক করিয়ে দেবো, কোনোদিন করতে পারবে না। তুমি একটা অঙ্ক করলে নিজে করতে পারবে, এই জন্য অঙ্ক নিজে স্যার হাতে। 8:12:15। আচ্ছা, এটা উত্তর পেলাম 8:12:15। দেখি বাকিরা কি বলছে। সঙ্গীতা হচ্ছে না হয়নি? হ্যাঁ স্যার হচ্ছে, সময় লাগবে একটু। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করতে হবে, ফার্স্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বাড়িতে করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে হবে, স্পিড বাড়াতে হবে বাবা আস্তে আস্তে। আচ্ছা দেখো, তাহলে বি এর এখানে 3 রয়েছে, সি এর এখানে 4 রয়েছে, তার মানে 3 আর 4 এর মধ্যে 12 যেতে পারে। 3 2 6, 3 3 9, 3 4 12, তাহলে 12 হবে। তাহলে 3 এর সঙ্গে আমাকে 4 গুণ করতে হবে, তাহলে 2 এর সাথেও 4 গুণ হবে, তাহলে 4 এর সাথে এখানে 3 গুণ হবে, 5 এর সাথে এখানে 3 গুণ হবে। তাহলে এটা কত হলো, 4 2 8, 4 3 12, এখানে হয়ে গেল 4 3 12, 5 3 15। তাহলে অনুপাত হয়ে গেল 8:12:15। তাহলে যে অ্যান্সারটা যে করেছিলে একদম সিম্পল ঠিক হলো। বোঝা গেল সঙ্গীতা? বোঝা গেল? হ্যাঁ কোয়েলি স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, ঠিক করে করবে এবার। আচ্ছা, বলছে এ ইজ টু বি সমান বলেছে 7:5, বি ইজ টু সি বলেছে 21:43। ঠিক আছে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত? টোয়েন্টি ওয়ান ইজ টু 43, 44, হ্যাঁ 43। স্যার এটা হবে 147:105:135। আচ্ছা
ঠিক আছে, দেখতে হবে। আমি তো জানি না, আমাকে তো দেখতে হবে। আমি তো মন থেকেই দিলাম। আচ্ছা, তাহলে কি করতে হবে? সিম্পল কাজ, এই একই কাজ, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 5 আছে, 21 আছে, তাহলে প্রথমটাকে 21 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয়টাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 21 দিয়ে গুণ করলে কত হবে? 147 ইস্টু 21 5 105, দুইটা সেম হয়ে গেল। তাহলে 43 5 5 3 15 5, হাতে রয়েছে 1, 5 4 20, 5 4 20 215 তো। 135 কেন বাবা, কি বলেছে? 43 কে 5 দিয়ে গুণ, কিছু ভুল হয়েছে? না, এটাই হয়েছে, এটা বলেছো? না না, এইটা 215ই হবে। আমি ওইটা গুণটা ভুল করেছি, মানে 43কে 5 দিয়ে গুণটা ভুল করেছি। ওটা ভুল করেছো। তাহলে সঙ্গীতা, কুয়েলি, সবার ক্লিয়ার না কোনো অসুবিধে? হ্যাঁ স্যার। পরেরটা এবার দেখো, a বাই বি, a is to b সমান 2 is to 3, b is to c সমান 4 is to 5, c is to d সমান 6 is to 7, তাহলে a is to d সমান কত হবে? তাহলে একে যদি তুমি চাও সমান করে ম্যাচ করতে পারো, যে a বাই বি, b বাই c, যদি সমান করে করে করতে যাও তোমার একটু বেশি সময় লাগবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখানে একটা মজা করো, যদি বলতো a is to b, a is to b is to c is to d, যদি চারটেই জানতে চাইছো তাহলে কিন্তু তোমাকে সেই পদ্ধতিতে করতে হতো। তোমাকে যখন সিম্পলি a is to d বলেছে, তুমি একটু সহজ পাচ্ছ। কি পাচ্ছ? দেখো, a বাই বি তুমি পাচ্ছ, আবার বি বাই সি তুমি পাচ্ছ, আর সি বাই ডি তুমি পাচ্ছ। যদি এই তিনজনকে এইভাবে গুণ করো তাহলে দেখো কি হবে। সিম্পলি আমরা দেখতে পাচ্ছি বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এ আর ডি পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা বলে দেবো যে এ বাই ডি সমান পেয়ে যাব। তাহলে সিম্পল আমরা কি করলাম, দেখো এ বাই বি সমান কত? 2 এর 3, বি বাই সি সমান কত? 4 এর 5, সি বাই ডি সমান কত? 6 এর 7। ব্যাস, আমরা সুন্দর করে এবার কাটাকাটি করে দেবো। যদি কাটাকাটি যায় 3, 2 এ 6, আর কি কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 4 4 2, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 বাই 35, তাহলে a is to d সমান হয়ে গেল 16 is to 35। কিন্তু এই অঙ্কটাই যদি বলতো যে আচ্ছা বের করো তো a is to b is to c is to d, তখন কিন্তু ওটা করলে হবে না। তখন তোমাকে এই যে আগের যে পদ্ধতি বললাম ওই পদ্ধতিতে সবাইকে ম্যাচ করে করে করতে হবে। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, a বাই বি সমান হচ্ছে 2 এর 3, বি বাই সি সমান হচ্ছে 4 এর 5, আর সি বাই ডি সমান হচ্ছে 6 এর 7। সি বাই ডি সমান হচ্ছে 6 এর 7। ঠিক আছে? এবার দেখো এখানে কি করতে হবে, তোমাকে সবাইকে ম্যাচ করতে হবে। এবার যখনই তুমি ম্যাচ করতে যাবে তোমার ক্ষেত্রে সমস্যা, একজনকে অ্যাডজাস্ট করলে অন্যজনের মাথায় রাগ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, তোমাকে দেখতে হবে প্রত্যেকের যে মানে রয়েছে, এর দেখো 3 রয়েছে, এর 4 রয়েছে, ঠিক আছে? আবার এর দেখো 5 রয়েছে, এর দেখো 6 রয়েছে। তাহলে প্রথমে বি কে তুমি সমান করার চেষ্টা করবে। তাহলে সমান করার জন্য কি করতে হবে, তোমাকে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ 12 হবে। এখানে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 15 হবে। তাহলে কত হচ্ছে? 4 2 এ 8, 4 3 এ 12। এই জায়গাটা খারাপ হয়ে গেছে, একটু দূরে লিখবো এখানে। আচ্ছা, তাহলে 4 2 এ 8, 5 4 3 এ 12। এটা কি হয়ে গেল? 4 3 এ 12, 5 3 এ 15 হলো। কিন্তু এটা দেখো রয়ে গেছে 6:7 রয়ে গেছে। তাহলে তোমার দেখো বি সমান হলো, কিন্তু সি তো সমান হয়নি। তাহলে 15 আর 6 এর মধ্যে ম্যাচ করতে হবে। তাহলে 15 আর 6, কারণ সি ম্যাচ করতে হবে। তাহলে 15 আর 6 এর মধ্যে কি করে হবে? 15 কে 15, 15 দিয়ে 30, তাহলে 30 এ ম্যাচ হবে। তাহলে 30 এ ম্যাচ করার জন্য একে 2 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 24 বাই 30, এটা হয়ে গেল 6 5 এ 30, এটা হয়ে গেল 35। এবার দেখো এখানেও দেখো 24 আছে, এটাকেও আমি ম্যাচ করতে পারি। এটাকেও 2 দিয়ে আমি গুণ করলাম সেম, তাহলে এটা হয়ে গেল 24, এটা হয়ে গেল 8 2 এ 16।
8 দিয়ে 16 আর দিয়ে 24 5 দিয়ে হ্যাঁ। তাহলে এখানে দেখো বের করতে যদি বলে a is to b is to c is to d, তাহলে কত হয়ে গেল দেখো 16 16 is to 24 is to 30 is to 35। এবার দেখো এখান থেকে দেখো a is to d বের করতে বলেছিল, দেখো 16 আর 35 ম্যাচ করে গেছে। তোমাকে যদি তুমি যদি পুরো ওইভাবে করতে, তুমি এইভাবেও কিন্তু উত্তর বের করতে পারতে, কিন্তু তোমার সময় বেশি লাগতো। কিন্তু তোমাকে যদি a is to b is to c is to d এটা বের করতে বলে, তোমাকে এই পদ্ধতিতেই ম্যাচ করে করতে হবে। বোঝাতে পারলাম না পারলাম না? কিন্তু তুমি যদি শুধু a is to d বের করতে বলে, তুমি সিম্পলি এভাবে গুণটা করে দেবে a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই d ইন্টু b বাই c ইন্টু c বাই d, ব্যাস কাটাকাটি করলেই তুমি উত্তর পেয়ে যাবে। বলো বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ওকে, হ্যাঁ। আচ্ছা। এবার দেখো a is to b সমান হাফ is to 3 এর 8, b বাই is to c সমান 1 এর 3 is to 5 এর 9। তাহলে a is to b is to c সমান কত? তাহলে আমি একটু আগেই বললাম ভগ্নাংশ থেকে কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাত বের করতে হয়, একটু আগেই বললাম কোনাকুনি গুণ করতে হয়। তাহলে কোনাকুনি গুণ করে আগে a is to b আর b is to c কে পূর্ণ সংখ্যায় বের করো। তাহলে a is to b সমান কত হবে? পূর্ণ সংখ্যায় করবে। b is to c সমান কত হবে? পূর্ণ সংখ্যায় করবে। তারপর যেভাবে অ্যাডজাস্ট করতে বললাম সেভাবে অ্যাডজাস্ট করে বলো উত্তর তাহলে কত হবে। এটা পারা যাবে, এক্ষুনি আমি বলে দিয়েছি, ট্রাই করো এটা। বাড়িতেও কিন্তু করতে দেবো, সেগুলো করতে হবে। একটু বাড়িতে হোমওয়ার্ক করতে হবে, সময় নিয়ে করতে হবে। অঙ্ক আমি 5-6টা করিয়ে দিলেও তোমরা কিন্তু একটাও নামাতে পারবে না, যতক্ষণ না নিজেরা বাড়িতে করো। কত হবে? 12 is to 9 is to 10। 12 is to 9 is to 10। দেখা যাক বাকিদের হবে, ট্রাই করতে হবে। যতক্ষণ না ট্রাই হবে অঙ্ক হবে না কিন্তু। আচ্ছা, তাহলে কি হবে? প্রথমেই এদের অনুপাতটাকে বের করি। কত হবে? কোনাকুনি গুণ হলো 8 is to 3 2 6 হয়ে গেল। কোনাকুনি গুণ 8 একে 8 3 2 6, এটা গুণ 9 একে 9 5 3 15। তাহলে সিম্পলি 9 আর 6 রয়েছে, তাহলে 9 আর 6 এর মধ্যে কি হবে? 36 হবে। 36 কমন হয়, তাহলে 36 কমন মানে তোমার প্রথমটাকে গুণ হবে 6 দিয়ে, 6 দিয়ে গুণ হবে, মানে দুটোই 6 6 গুণ হবে। আর এটা কি হবে? 4 দিয়ে গুণ হবে। ব্যাস, তাহলে কত হয়ে যাবে? 8 6 48, 6 6 36, 9 9 4 36, 5 15 15 4 60। তাহলে অনুপাত কত হয়ে গেল? a is to b is to c সমান কত হয়ে গেল? 48 is to 36 is to 60 হলো। দেখো এটাকেও তোমাকে ছোট করতে হবে আরো, কারণ কেটে যাবে। তাহলে 4 দিয়ে চলে যাবে, দেখো প্রত্যেকেই দেখো 4 দিয়ে আমাদের ভাগ চলে যাবে। 4 দিয়ে ভাগ করলে 4 12 4 48, 4 32, 4 9 36, 15 4 60। তাহলে 3 দিয়ে চলে যাবে, 3 4 12, 3 3 9, 3 5 15। তাহলে কত হয়ে গেল? 4 is to 3 is to 5। বল বোঝা গেল না গেল না?
স্যার আমি এখানে 6x3 করেছিলাম আর ওইদিকে 9x2 করেছিলাম। আচ্ছা 6:3 করেছি, 6 3 18। হ্যাঁ ও 18 হ্যাঁ করেছি হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ ওইদিকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আচ্ছা। ও আমি 9। আমি আমি একটু বেশি দেখে নিয়েছি, সরি সরি সরি, ওই জন্য কাটাকাটিটা হলো। হ্যাঁ, এটা করলে এটা উত্তর হয়েছে তো না, এটা এটা হয়নি কাটাকাটি করে। আচ্ছা না এখানে তো কাটাকাটি করে তাহলে তো আমার আসছে 24:18:30 আসছে ওইদিকে। হ্যাঁ, তবে হ্যাঁ কাটাকাটি এবার করে দেখো। 12:9:10 হচ্ছে। আচ্ছা আমি দাঁড়াও, তুমি বলছো একদম ঠিক বলেছো, আমি এখানটা না বেশি ভেবে দিছি। 18 করলে তো সহজে হয়ে যাবে, কম হয়ে যাবে, সরি। 18 মানে 6 3 18, আর 9 2 18, একদম। তাহলে এটা হয়ে যাবে 8 3, এটা 2, তাহলে তোমার গুণ একদম 8 2 16, 8 3 24, 6 দিয়ে 12 6 3 18, তাহলে হয়ে গেল 18:15 2 30, একদম ঠিক। তাহলে আমার অনুপাতটা কত হয়ে যাচ্ছে, A:B:C। সেকেন্ড ছিল আরো, হ্যাঁ। তাহলে অনুপাতটা আমার কত হচ্ছে, অনুপাতটা হয়ে যাচ্ছে 24:18:30। তাহলে আমার এখানে ছয় দিয়ে চলে যাবে তো, 6 4 24, 6 3 18, 6 5 30, 6 দিয়ে তো পুরো চলে যাচ্ছে, তাহলে একই তো উত্তর। 4:3:5 যাচ্ছে, দেখো এবার। হ্যাঁ 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 আমি এই লাস্টের জায়গাটা ভুল করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কগুলো তো 30-এর করতে করতে জায়গাটা হ্যাঁ ওইটা 5 পাবো। হ্যাঁ হ্যাঁ। আমি একটু বড় বেশি ধরে নিয়েছি, 4 6 ধরে নিয়েছি, কিন্তু 3 2 তো আরো ছোট হয়ে যাবে, কারণ 6 4 মানে 3 2 তো আরো ছোট, একদম। সঙ্গীতা বোঝা গেছে? কোয়েলি, বুঝতে না পারলে বলবে, যতক্ষণ না বুঝতে পারবে বলবে। এই স্যার জায়গাটা, হ্যাঁ বলো বলো বলো, আমি এটা বুঝতে পারিনি। কোনটা কোন জায়গাটা বুঝতে পারোনি বলো। মানে আমি বলছি ওই আটের সাথে যে 3 গুণ হলো, হ্যাঁ 8-এর সাথে যে 3 গুণ হলো, হ্যাঁ, কেন হলো? ওটা কি 9-এর সাথে 6 হ্যাঁ 9-এর সাথে 6 কাটাকাটি হয়ে করে 3 হলো, না, কারণ আমি মানে বললাম দেখো, 3 দু এই দেখো বি, এই দেখো বি রয়েছে 6, এখানে বি রয়েছে 9, তাহলে এদের দুজনকে এক করতে হবে। তাহলে 6 3 18 হয়, 9 2 18 হয়, তাহলে আমাকে তো এই বিটাকে সমান করতে হবে। তাহলে বিটাকে সমান তুমি আর কোন ভাবে কিভাবে করতে পারবে 6 আর 9 কে? আচ্ছা তুমি যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি আরেকটু ভালো মানে বুঝিয়ে দিচ্ছি। ওখানে আচ্ছা আরেকটু ভালো বুঝিয়ে দিচ্ছি, এই যে 6 আর 9 আছে, তুমি কি করবে, 6 আর 9 লসাগু বের করবে। লসাগু মনে আছে, লসাগু গোসল করে, মনে আছে না হুম, ভুলে গেছে? ভুলে গেছে না মনে আছে? 3 2 6, 3 হ্যাঁ, 2 6, না স্যার দুই মনে তিনে আছে, ছ- 3 2 দুই 6, তিনে 3 3 9। তাহলে 2 3 6, তাহলে কত হচ্ছে, লসাগু দেখো কত হচ্ছে, 18 হচ্ছে, হচ্ছে। তাহলে এই 18 যেটা লসাগু হবে সেটা তোমাকে হ্যাঁ দেখবে এদের দুজনে করতে হবে। এবার লসাগু কিভাবে করবে, তাহলে দেখো 6 আছে, 6 এর সাথে 3 গুণ করলে 18 হবে, 9 এর সাথে 2। তাহলে তুমি যদি না পারো বুঝতে অসুবিধা হয় যে কত স্যার করবো, তাহলে সিম্পলি যারা দুজন থাকে লসাগু বের করবে, সে লসাগুতে তোমাকে পৌঁছতে হবে, দুজনকে লসাগুতে পৌঁছে দিতে হবে। আরো সহজে হয়ে গেল বোঝা। মানে ওই দুটো দুটো বিয়ের উম, উম, সংখ্যাকে, মানে লসাগু, যেগুলো আমরা বিয়ের পরিবর্তিত হচ্ছে আর কি সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো দিয়ে লসাগু হবে। লসাগু হবে। লসাগু করে যেটা লসাগু হবে, তার মানে দুটো সংখ্যাকেই সেই সংখ্যাতেই পৌঁছাতে হবে। লসাগু মানে কি, দুজনেরই লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণিতক। তাহলে একই গুণিতকে পৌঁছাতে হবে, 6 তার 18 হুম, গুণিতকে পৌঁছলো, 9 তার 18 গুণিতকে পৌঁছলো। কারণ একই জায়গায় না, একই স্টেশনে না পৌঁছলে মিল হবে কি করে? তাই তো, এটাই ব্যাপার। ক্লিয়ার? হুম, বলো, যতক্ষণ না বুঝতে পারবে এরকম ক্লিয়ার করবে, না হলে আচ্ছা। ডাউট রয়ে গেলে পরে হবে না। এরকম নয় যে তার হয়ে গেছে আমার হয়নি, এরকম নয়। তুমি যতক্ষণ না বুঝতে পারছো তুমি ততক্ষণ জিজ্ঞেস করবে। পরেরটা, কোশ্চেন নাম্বার 4, সহজ, সমানুপাতি বলেছিলাম। তার মানে এটা A:B সমানুপাতিক C:D, এই টাইপের আছে। তাহলে এখানে বিটা এক্স জানতে চাইছে, তাহলে কত হবে বের করো, সিম্পল, ঝটপট ঝটপট, উত্তর তাড়াতাড়ি হবে।
হবে না হবে না? স্যার 5 না হচ্ছে না তো 5 দেখো 0.75 আছে, তার মানে তুমি মাঝখানের সংখ্যা দুটো গুণ হবে, মানে 5x হলো, আর এদিকে গুণ হবে কত, 8:0.75। 0.75 মানে কি, 75/100। সিম্পল, অন্য কিছু নয়। 0.75 মানে কি, 75/100। তুমি কাটাকাটি করবে, 25×3 = 75, 25×4 = 100, 4×2 = 8। তার মানে কি, 5x সমান হচ্ছে কত, 3×2 = 6। তাহলে x সমান কত হচ্ছে, 6/5। মানে তুমি যদি আরেকটা কত, 5×1 = 1.2। বলো, কোনো অসুবিধা? আমারও এটাই 6-5 হয়েই দাঁড়িয়েছি। 6/5 রেখে দিলে উত্তর হবে, 1.2 লিখলে উত্তর হবে, কোনো অসুবিধা নেই। যেহেতু 0.75 এ আছে, ওই জন্য 1.2 লেখাটা বেশি ভালো। এবার অপশন যদি থাকে, এখন একটা অপশন তুমি করবে, এখানে তো কোনো অপশন দেওয়া নেই, তাহলে 6/5টা উত্তর, 1.2টা উত্তর। বুঝে গেল? সঙ্গীতা, টুয়েলি, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, আমি তো স্যার হ্যাঁ আমি স্যার এখানে 0.75 কে 8 দিয়ে গুণ করছিলাম, হ্যাঁ করো, তাতেও হবে, কোনো কিন্তু এরকম অসুবিধা নেই। তাতেও হবে, দিয়ে তুমি 5 দিয়ে ভাগ করো, তাতেও হবে, কোনো সমস্যা নেই। 0.7, এবার কি বলতো, গুণ করলে বেশি বড় হবে। আর আমাদের সবসময় অঙ্কে চেষ্টা করতে হবে গুণটা যাতে যত কম করা যায়, কারণ অঙ্ক তো অনেক হবে না, তাহলে গুণ যদি তুমি অ্যাভয়েড করো, তাহলে তোমার কি হবে, অঙ্কটা সুবিধা হবে। যেমন তোমাদের একটা অঙ্ক বলি, সাপোজ তোমাকে গুণ করতে বলেছে যে 840 গুণিত 25, তোমাকে গুণ করতে বলেছে, তাহলে তুমি গুণ করবে, গুণ করবে তো করবে না, করবে। এবার এটাকে আমি হুম, মুখে মুখে উত্তর দিয়ে দেবো কত, হুম, মুখে মুখে এর উত্তর হবে 21000। এবারে স্যার আপনি কি করে গুণটা, এত বড় গুণটা মুখে মুখে করে দিলেন মনে হচ্ছে, তাহলে এটা কি হুম, হলো, হ্যাঁ, আমি কিন্তু এটা জানি না যে এর গুণফলটা কত হবে। আমি আরেকটা বলছি নিজের মতো, 360 × 25, এটা কত হবে, এটার উত্তর হবে 9000। বলে স্যার আপনি কি করে বলে দিচ্ছেন? কি হচ্ছে, যখনই দেখবে কোনো জায়গায় 25 দিয়ে গুণ করতে বলবে, তাহলে তুমি মূর্খের মতো 25 দিয়ে গুণ করবে। তুমি কি করবে, 360 গুণিত 25 মানে 100/4, তার মানে এটাকে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে গুণ করলে 4×9 = 36, 90 হবে, 90 এর সাথে 100 গুণ করবো, মানে হয়ে যাবে 9000। কি বললাম, বোঝা গেছে? তার মানে যখনই আমি 25 দিয়ে গুণ পেয়েছি, আমি কিন্তু কিছুই করিনি, আমি সংখ্যাটা যেটা আছে 9 দিয়ে, মানে 4 দিয়ে ভাগ করেছি, পিছনে দুটো শূন্য বসিয়ে দিচ্ছি, ব্যাস আমার কাজ শেষ। কি বললাম, বোঝা গেছে? তাহলে এগুলো কি হবে, যখন অঙ্ক আস্তে আস্তে তুমি করবে, করতে হ্যাঁ, করতে কিন্তু শেখানো হবে যে কিভাবে তুমি করছো, কিভাবে হচ্ছে। আমি কিন্তু শর্টে গুণ করা, শর্টে বর্গ করা সব শিখিয়ে দেবো, ঠিক আছে? খুব সহজে এই জিনিসগুলো শিখে যাবে, এগুলো আমি একটা ক্লাসে শর্টকাট জিনিসগুলো শেখাবো। কিন্তু কি, আগে যতক্ষণ না তুমি অঙ্ক করতে পারছো, তার আগে শর্টকাট তো তোমাকে শেখালে তুমি তো সব ভুলে কাজ করা হয়ে যাবে, সব মানে কেঁচে করে দিবে। যেমন তোমাকে যদি বলা হয় 99 স্কোয়ার, তুমি বলতে পারবে 99 স্কোয়ার কত হবে? আমি ডাইরেক্ট মুখে বলে দেবো 9801। তোমাকে যদি বলে 96 স্কোয়ার কত হবে, 1692। বলবে স্যার আপনি কি করে বলছেন, মুখস্থ রাখছেন না? এর জন্য ট্রিক আছে, কিভাবে মুখস্থ, যেমন বললো 103 স্কোয়ার কত হবে, 11×10 110 হবে। সব ক্যালকুলেটারে মেরে দেখবে এগুলো উত্তর হবে। কি করে হচ্ছে, শর্টকাট এগুলো গুণ করা যায়, ঠিক আছে? শর্টকাটের বর্গ করার পদ্ধতি আছে, এগুলো আমি সব শিখিয়ে দেবো, কিন্তু এখন শেখার দরকার নেই। কেন, মানে এখন যদি আমি শেখাই, তাহলে অঙ্ক করতে পারবে, মানে এগুলো নিয়ে পড়ে থাকবে, কারণ এগুলো তখনই হবে যখন তুমি অঙ্কটা করতে পারবে, তখন এগুলো তোমার কাজে লাগবে। কি হলো, বোঝা গেছে? নাহলে এই ট্রিক গুলো মাথায় করতে গেলে আগে অঙ্কের দিক থেকে ফার্স্ট হতে হবে, তারপর তুমি এগুলো করতে পারবে। আমি এগুলো সব শিখিয়ে দেবো, কিভাবে তাড়াতাড়ি করতে পারবে, সব পদ্ধতি শিখিয়ে দেবো। চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আগে অঙ্ক যেগুলো হচ্ছে অঙ্কগুলো করো, তারপরে আমি সব শর্টে কিভাবে তাড়াতাড়ি করবে সব শেখাবো। আচ্ছা, 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতি কত বলেছিলাম? কি হবে তৃতীয় সমানুপাতি? মধ্য সমানুপাতি বলেছিলাম, মাঝখানে হলে। তৃতীয় সমানুপাতি হলে কি বলেছিলাম, ধারে হবে।
মানে এটা এরকম হবে 12:30:x, এর তৃতীয় সমানুপাতি। তাহলে x এর মান কত হবে দেখি, বলো দেখি পারো নাকি। স্যার এটাও তো সেই 6/5ই হচ্ছে। না, 6/5 হচ্ছে, স্যার 6/5 হচ্ছে হ্যাঁ উত্তর। না, এটা তো হবে না উত্তর, ভুল করেছো। এত কম হবে না, বেশি হবে, এর বেশি হবে তো। আমার তৃতীয় তৃতীয় সমানুপাতি মানে কি, তাহলে এটা হবে 12:30। তাহলে সমানুপাতিক হবে 30:x। এখান থেকে x সমান কত হবে, তাহলে 12x সমান হবে 30x। এটা হয়েছে, x সমান হবে এখান থেকে 30। এখান হ্যাঁ থেকে হ্যাঁ, 30 গুণিত 30 ডিভাইডেড বাই 12। তাহলে কত হবে, এবার তুমি কাটাকাটি করো। 3 4 12, 3 10 30। এবার 4 দিয়ে বলেছে, 2 2 4, 2 5 10, 2 15। তাহলে 15 5 75 হবে। ভুলে গেছে, 45 75 না 15 5 15 5 75, তাই তো? তাহলে কি, আচ্ছা এতগুলো যে অঙ্ক করলে একটা কি কঠিন মনে হলো? খুব কি কঠিন কোনো ব্যাপার? যে অঙ্ক খুব কঠিন, মাথার উপর দিয়ে যাচ্ছে, সেরকম কি কোনো ব্যাপার? না, তাহলে স্যার তৃতীয় সমানুপাতি বললে ওই মাঝের যে সংখ্যাটা থাকবে ওটাই আবার রিপিট হবে তো? একদম। মধ্য সমানুপাতি যদি বলতো তাহলে মাঝের সংখ্যাটা রিপিট হতো। যেমন এটাই যদি বলতো 12 এবং 30-এর মধ্য সমানুপাতি বের করো, তাহলে কি হতো? এর যদি বলতো মধ্য সমানুপাতি, তাহলে উত্তর কত হবে বের করো দেখি। সবই আমরা প্র্যাকটিস করব। 12 এবং 35-এর মধ্য সমানুপাতি বের করতে বলবো, তাহলে কি হবে? হ্যাঁ, এটার উত্তর বেরোবে, এর উত্তর বেরোবে, আশা করি বেরোবে। না, পুরোটা বেরোবে না। তুমি 12 আর 300-র মধ্যে সমানুপাতি বের করো, 12 এবং 300, এটা বেরোবে। 12 এবং 300-র মধ্যে সমানুপাতি বের করো, এটার উত্তর পূর্ণ সংখ্যায় বেরোবে। সহজ তো, ঝট করে উত্তর হবে। আমরা তো অঙ্ক বলার সাথে সাথে আমি তো 1 সেকেন্ডে 2 সেকেন্ডে উত্তর বলে দেবো। প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিছু না। তাহলে মধ্য সমানুপাতি কিভাবে হবে? মাঝের যে ভদ্রলোক থাকবে সেটাই হবে গুণ হবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান 12 ইন্টু 300। 12, স্যার এটা 25 হবে? না না, 12 ইন্টু 300 মানে 12 3 36 ডবল জিরো। তাহলে 3600-র বর্গমূল কত হবে? 3600 বর্গমূল 6 0, তাহলে অ্যান্সার হয়ে যাবে 60। বুঝে গেছে এই ব্যাপার। 3600-র বর্গমূল 3600-র বর্গমূল 60 হবে, কারণ 60 60 গুণ করলে 3600। স্যার এটা আরেকবার বলুন। কোনটা বাবা? এই যে মধ্য সমানুপাতি যদি এই বলা হয় যে তার মানে এক্স মধ্য মধ্য সমানুপাতি। সমানুপাতি যদি হয় তাহলে কি হবে? 12:x সমানুপাতি x 300, এরকম হবে। তার মানে কি হবে? মাঝের দুটো গুণ মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান গুণ করলে কত হবে? 12 ইন্টু 300। তাহলে 12 ইন্টু 300 গুণ করলে কত হবে? 12 3 36 0 0। তাহলে 3600-র বর্গমূল 3600-র বর্গমূল কত হবে? 3600-র বর্গমূল কত হবে? 36 হবে, মানে সরি 60 হবে। আচ্ছা, বর্গমূল করতে জানো না? জানো কি জানো? জানো না নিশ্চয়ই, কিভাবে বর্গমূল করতে হয়? ওই হাফটা হয় তো, যেটা হয় 3600 হাফ হচ্ছে 60, এরকম ভাবে না, মানে 3600 6 হাফ আর নয়। পাশে একটা শূন্য বসিয়ে না দিলাম। না, হাফ হাফ নয়। আচ্ছা, এটা আমাকে বর্গমূল একটা চ্যাপ্টার, বর্গমূল মানে একদম একদম বর্গমূল মানে পুরোপুরি ভুলে গেছো? আচ্ছা, আমি একটু একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে। এভাবে আমরা করবো না, কিন্তু পরে আমি দেখাবো। 3600 মানে এটাকে আমি সেই উৎপাদক বিশ্লেষণের মতো ভাঙবো। কেমন 10 দিয়ে করলাম, তারপরে ধরো
10 দিয়ে যদি করি তাহলে 360 হবে। আবার আমি 10 দিয়ে যদি করি তাহলে 36 হবে। 36 মানে 6 6 36, মানে এই উৎপাদকে বিশ্লেষণ করার পরে দুটো যদি সংখ্যা, যে কোনো দুটো সংখ্যার জন্য একটা নেব, তাহলে দুটো 10-এর জন্য আমি একটা 10 নেব, দুটো 6-এর জন্য আমি একটা 6 নেব, তাহলে 10 6 হয়ে গেল 60। কি বললাম, বোঝা গেল? এভাবে উৎপাদক মানে হয় বর্গমূল। অন্য পদ্ধতি আছে। এবার যেমন তোমাকে বললো, সাপোজ ধরো 900, 900, তোমাকে ধরো 900-র বর্গমূল বের করতে বলবো, তো এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয়। আমি দেবো, আমি করিয়ে দেবো, এরপরে আমি বর্গমূলটা করাবো। ঠিক আছে, বর্গমূলটা করিয়ে দেবো, দিয়ে কিছু মুখস্থ করতে দেবো। 900, যেমন 900-কে 9 দিয়ে ভাগ করলাম, ধরো 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে করলে 300, আবার 3 দিয়ে করলাম তাহলে হলো 100, 10 দিয়ে করলে 10 10-এ 100, তাহলে দুটো 3-এর জন্য একটা 3, আর দুটো 10-এর জন্য একটা 10, তাহলে 900-র বর্গমূল কত হয়ে গেল? 30 হলো। এবার বোঝা গেল কিছুটা? হ্যাঁ স্যার, ওকে। বোঝা গেল। আমি এর পরের দিন বর্গমূলটাই করাবো, কিভাবে বর্গমূল বের করতে হয় শেখাবো, কারণ ওখানে অনেক কিছু জিনিস শেখানো হয়েছে। বর্গমূল মানে এটা অ্যাকচুয়ালি বীজগণিতের শুরুতে হবে, তো ওই জন্য প্রথমে পাটিগণিতে দুটো চ্যাপ্টার একটু করে নিই, বীজগণিতে বর্গমূলটা করিয়ে দেবো এরপরে, তাহলে দেখবে আরো ক্লিয়ার হবে। মানে আরো অন্য দিক হবে, কারণ বর্গমূল তো শুধু ওটা নয়, অনেক রকম আছে, অনেক রকম জিনিস শেখাতে হবে। আচ্ছা, বলেছে, এবার বলো তো, 6 15 এবং 25 এবং 43 এর সঙ্গে প্রত্যেকটির সাথে কত যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে? পারা যাবে? আচ্ছা, করে দিচ্ছি, সুন্দর, দেখো। তাহলে মনে করি প্রত্যেকের সাথে আমি এক্স যোগ করলাম, তাহলে 6 প্লাস এক্স ইজ টু 15 প্লাস এক্স সমানুপাতিক হয়ে যাবে 20 প্লাস এক্স ইজ টু 43 প্লাস এক্স। প্রত্যেকটার সাথে আমি মনে করলাম এক্স যোগ করলাম, এক্স তো আমি জানি না, তাহলে যদি এটা হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি বলতে পারি? মাঝের যে দুজন ভদ্রলোক আছে তাদের যদি গুণফল করি, শেষের দুজন যে ভদ্রলোক তাদের গুণফলের সাথে সমান হবে। সিম্পল কথা। তাহলে মাঝের দুজনের গুণ মানে হবে 6 প্লাস এক্স গুণিত 43 43 প্লাস এক্স সমান হয়ে যাবে 15 প্লাস এক্স ইন্টু 20 প্লাস এক্স। ব্যাস, এবার শুধু কিছু না, আমাদের একটু বাজেভাবে গুণ করতে হবে, আর কিছু না। 43 হয় 4 3-এ, 6 3-এ 18-র 8, হাতে রয়েছে 1, 6 4-এ 24, একে 25, তাহলে 258 হয়েছে। 258 প্লাস 43 এক্স প্লাস 6 এক্স প্লাস এক্স স্কোয়ার সমান হলো 15 2-এ 300 প্লাস 20 এক্স প্লাস প্লাস হচ্ছে তোমার 15 এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। এবার আমি এখান থেকে কি করবো, দুই দিকে দেখো এক্স স্কোয়ার আছে, আমি বাদ দিয়ে দেবো। সুন্দর হয়ে গেল আমাদের। এবার বাকিটা আমি দেখবো দেখবো দেখো এখানে 43 এক্স প্লাস 6 এক্স মানে 49 এক্স হলো। আর এদিকে আছে দেখো, এটা যোগ করলে হলো 35 এক্স, তাহলে আমি এদিকে নিয়ে এলে মাইনাস 35 এক্স করে নিলাম। আর এখানে দেখো 300 ওইদিকে নিয়ে গেলাম, 300 মাইনাস 258। ব্যাস, তাহলে সিম্পলি এটা কত হয়ে গেল আমার, হচ্ছে 14 এক্স সমান, বিয়োগ করলে এটা হচ্ছে 2 9 মানে 42, তাহলে এক্স সমান হয়ে গেল 14 3-এ 42, তাহলে এক্স সমান হয়ে গেল আমাদের 3। কত সহজে, তাহলে কত যোগ করলে হবে? 3। এবার তুমি যোগ করো, তুমি উত্তর বসিয়ে দেখো, 3 বসানো মানে 6 এর সঙ্গে 3 যোগ করা মানে হবে 9, তাহলে 9 ইস টু 15 3 18 মানে 1:2। তাহলে এখানেও দেখো 3 যোগ করো, 3 যোগ করলে এটা হয়ে যাবে 23 ইস টু 46, দেখো হয়ে যাচ্ছে। এটা ইন্টু 2, এটাও ইন্টু 2 হয়ে যাচ্ছে, সুন্দর। তাহলে 3 যোগ করলে সমানুপাতিক হবে, অ্যান্সার আমাদের 3। পারা গেল না পারা যাবে না? সহজ না কঠিন?
হ্যাঁ পারা যাবে। পারা যাবে। তাহলে অঙ্ক দেখা আস্তে আস্তে সহজ হচ্ছে। কি না মানে মানে তোমার একটু এ করলেই হবে। আচ্ছা কতগুলো আছে, অনেকগুলোই আছে। 20টা হচ্ছে তোমার এতে আছে, তারপরে প্র্যাকটিস আছে। আচ্ছা আচ্ছা, এবার একটা অঙ্ক দেখাচ্ছি সুন্দর, দেখো বলছে 750 টাকা এ বি এবং সি এর মধ্যে 3:5:7 অনুপাতে ভাগ করে দিলে সি কত টাকা পাবে। তাই দেখো এখানে অনুপাতিক যদি দিক থেকে দেখি 7, তাহলে এ কত অংশ পাচ্ছে, দেখো টোটাল যদি যোগ করে দেখো 15, মানে ভাবো টোটাল 15 টাকা। 3:5:7 মানে 15, তোমার 5 আর 3 10 15 টাকা। তাহলে এ পাচ্ছে 3-এর 15 অংশ, বি পাচ্ছে 5-এর 15 অংশ, সি পাচ্ছে 7-এর 15 অংশ। তাহলে সি এর অংশ কত, সি কত পাবে, 750 টাকার 7-এর 15 অংশ সি পাচ্ছে, তাহলে 750 ইন্টু 7-এর 15 গুণ করে দেবো, ব্যাস আমার উত্তর কমপ্লিট। তাহলে 15×5=75, 15 50, তাহলে সি পাচ্ছে 350 টাকা। এবার যদি এখানে বি বলতো, তাহলে 750 সঙ্গে 5-এর 15 গুণ করতাম, তাহলে হয়ে যেত 250 টাকা। তাহলে বি পাচ্ছে, এখান থেকে পেয়ে যেতাম 250 টাকা। এ পাচ্ছে কত, 150 টাকা। 750 সাথে আমি 3 মানে 3-এর 15 গুণ করে দিতাম, সবারই দেখো উত্তর আমি পেয়ে যাবো। সিম্পল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? অসুবিধা যেটা বলো, যেটা বুঝতে পারবে না বলবে, আমি আবার রিপিট করবো। এবার একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক দুটো থাকবে, যেটা খুব টিপিক্যাল অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক। দুটো অঙ্ক খালি দেখো, বলছে প্রথমটা বলছে একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যা 5:6:7, মানে যতগুলো মুদ্রা আছে সেই সংখ্যা। তবে ধর আমার কাছে 5টা 1 টাকার কয়েন আছে, আর 6টা 50 পয়সার কয়েন আছে, 8টা 25 পয়সার কয়েন আছে, সেই সংখ্যা। এই হিসাবে মোট 240 টাকা আছে। তাহলে 25 পয়সার মুদ্রা কটা আছে। এরই অপোজিট অঙ্ক, মুদ্রার সংখ্যা বলে দিয়েছে 378টা কয়েন আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সা, তার মূল্যের অনুপাত 13:11:7, তাহলে 50 পয়সার কয়েন কতগুলো আছে। দুটো অপোজিট অঙ্ক, প্রথম যে অঙ্কটা রয়েছে দুটো, প্রথম যে অঙ্কটা রয়েছে দ্বিতীয় অঙ্কটা তার অপোজিট, উল্টো অঙ্ক। ঠিক আছে, আমি দুটোই করিয়ে দিচ্ছি। এবার এরকম টাইপের অঙ্ক আসবে, তখন নিজেদের করতে হবে। তো কি হবে দেখো, সিম্পল। দেখো যেটা বুঝতে পারবে না বলবে, কোনো অসুবিধা নেই। 1 টাকা 50 মুদ্রার সংখ্যা, তাহলে আমি যদি মনে করি 1 টাকার মুদ্রা 5টা আছে, মানে 5x সংখ্যক আছে। 50 পয়সার মুদ্রা 6x সংখ্যক আছে, x একটা ধরে নিচ্ছি, 5x 6x, আর 25 পয়সার মুদ্রা 8x সংখ্যক রয়েছে। অনুপাতে যেরকম আছে সেই অনুপাতেই আমি ধরলাম। তাহলে এবার বলো 5x সংখ্যক 1 টাকার মুদ্রা মানে কত টাকা আছে। 5x টা 1 টাকার মুদ্রা আছে, তাহলে কত টাকা আছে, 5x টাকাই তো আছে, নাকি না অন্য বেশি টাকা আছে, না কম টাকা আছে। তোমার কাছে 5টা 1 টাকার কয়েন আছে, তাহলে কত টাকা আছে। 1 টাকাই হবে, ওটা 1 টাকাই হবে। আর যে 50 পয়সা দুটো নিয়ে 1 টাকা হয় তাহলে ওইটা আবার দুটো হবে। আর 25 পয়সা 4টে নিয়ে 1 টাকা হয় তাহলে 1 ওটা টাকা। 4টে হবে। আমি বলছি 5x সংখ্যক মুদ্রার সংখ্যা, 5x সংখ্যক 5 টাকা আছে, 1 টাকা আছে, তাহলে তোমার কাছে কত টাকা আছে। 5x টাকা আছে। তোমার কাছে 50টা 1 টাকার কয়েন আছে, তাহলে কত টাকা আছে তোমার কাছে? তোমার কাছে 50 টাকাই আছে। 50 টাকা, তাহলে সেই কথাই বলছি যে 5x সংখ্যক যদি 1 টাকার কয়েন থাকে, তাহলে তোমার কাছে 5x টাকা আছে, কোনো অসুবিধা নেই। এবার তোমার কাছে যদি 6x সংখ্যক 50 পয়সার মুদ্রা যদি 6x থাকে, মানে তোমার কাছে 50 পয়সার মুদ্রা 10টা আছে, তাহলে তোমার কাছে ক টাকা আছে। 50 পয়সার মুদ্রা 10টা আছে। 12 টাকা আছে। এই 12 টাকা হচ্ছে 50 পয়সার মুদ্রা 10টা 50 পয়সার মুদ্রা আছে, 10টা 50 পয়সার ও মুদ্রা আছে, ক টাকা আছে। 5 টাকা 10 আছে তো টাকা নাকি, 5 টাকা আছে। 5 টাকা, হ্যাঁ হ্যাঁ তার মানে 5 টাকা। 6x সংখ্যক যদি 50 পয়সার মুদ্রা থাকে, তাহলে কত টাকা আছে, 3x টাকা আছে, অর্ধেক তো হবে। ঠিক আছে,
হ্যাঁ 25 পয়সার মুদ্রা যদি তোমার কাছে 20টা থাকে তাহলে কত টাকা আছে? 5 টাকা আছে। কেন 4টে 25 পয়সার 5 টাকা মুদ্রাতে 1 আছে। টাকা আছে। তাহলে 8x সংখ্যক যদি 25 পয়সার মুদ্রা থাকে তাহলে তোমার কাছে ক টাকা আছে? 2x টাকা আছে। বলো এটা বুঝতে পারছো না পারোনি? এটা বুঝতে পারছো না পারোনি বলো? এটা বুঝে নিলেই অঙ্ক বোঝা হয়। স্যার আর একবার রিপিট করুন। 1 টাকার মুদ্রা 5x সংখ্যক আছে। তাহলে 1 টাকার মুদ্রায় যদি 5x সংখ্যক থাকে তাহলে কত টাকা আছে? 5x টাকা আছে। ওকে? 50 পয়সা যদি 6x সংখ্যক থাকে তাহলে কত টাকা আছে? তার অর্ধেক, যতগুলো কয়েন আছে তার অর্ধেকটা টাকা থাকবে। তাহলে 3x টাকা আছে। 8x সংখ্যক যদি 25 পয়সা থাকে তাহলে কত টাকা আছে? 2x টাকা আছে। মানে তোমাকে আমি এইভাবে একটা এক্সাম্পল দিলাম যে সাপোজ ধরো 1 টাকার মুদ্রা 10 টাকা 10টা আছে, 50 পয়সার মুদ্রা 20টা আছে, 25 পয়সার মুদ্রা 40টা আছে, তাহলে কত টাকা আছে? তাহলে 1 টাকার মুদ্রা একটা আছে, 10টা আছে, মানে 10 টাকা আছে। 50 পয়সার মুদ্রা 10 টাকা 20টা আছে। আছে, মানে 10 টাকা আছে। 25 পয়সার 10 মুদ্রা টাকা আছে। 40টা আছে, হুম। মানে সেটাও 10 টাকা আছে। তাহলে এইগুলো হচ্ছে টাকার সংখ্যা। তার মানে কি হলো, যতগুলো 25 পয়সা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8x কে 4 দিয়ে ভাগ করলে 2x হবে, 6x কে 2 দিয়ে ভাগ করলে 3x হবে, আর 5x কে 1 দিয়ে ভাগ করলে 5x হবে। এবার বোঝা গেছে? হুম। ওকে, তাহলে এই যে হ্যাঁ টাকাগুলো, হ্যাঁ এই টাকাগুলো মিলে কত টাকা? দেখো লেখাই আছে 240 টাকা, মোট 240 টাকা আছে। তাহলে এই টাকাগুলো মিলিয়ে 240 টাকা, তাহলে এটা মানে কত টাকা? 10x সমান 240, x সমান কত? 24। তার মানে x এর মান পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি, তার মানে 5x মানে কত? 5 ইন্টু 24 মানে 120। তাহলে 1 টাকার মুদ্রা আছে 120 টাকা। 50 পয়সার মুদ্রা কটা আছে? 6 ইন্টু 24, 6 ইন্টু 24 মানে কত? 6 4 24, হাতে রয়েছে 2, 12 13 14 144টা 50 পয়সার মুদ্রা আছে। আর 8x সংখ্যক 25 পয়সার মুদ্রা আছে। 8 ইন্টু 24 তাহলে কত? 6 4 24, সাথে রয়েছে 2, 18, 8 দিয়ে 16, 17, 18, 184। তাহলে 184টা আমার 25 পয়সার মুদ্রা আছে। বলো কোনো অসুবিধা? না অসুবিধা নেই, সিম্পল গল্প। কোনটা বুঝতে পারোনি বলো? পুরো ঘটনা ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পেরেছি। বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। এই অঙ্করই রিভার্স অঙ্ক। এখানে কি বলেছে? 378টা কয়েন বলে দিয়েছে। 1 টাকা 50, তাদের মূল্যের অনুপাত 13:11:7। তাহলে 1 টাকার মুদ্রা যার মূল্য টাকার হিসাবে 13 টাকা, তাহলে কতগুলো কয়েন আছে? এবার এক্স ধরে নেবো, তাহলে 13টা, 13টাই হবে। 13টাই কয়েন আছে, 13টা। কোনো অসুবিধা নেই। এবার ভালো করে শোনো, 50 পয়সার কয়েন মূল্যতে রয়েছে 11 টাকা, তাহলে কতগুলো কয়েন রয়েছে? 11 টাকা রয়েছে 50 পয়সার কয়েন হিসেবে, তাহলে কটা রয়েছে? কয়েন কটা রয়েছে? ডবল সংখ্যক। 100 100টা। 100 কেন, 22টা। দেখো 11টা রয়েছে, তাহলে 100টা। 22টা, 22টা হবে, 22টা। 22টা, তাহলে হয়ে গেল 22x। হলো 25 পয়সার মুদ্রা যার মূল্যতে রয়েছে 7 টাকা, তাহলে কয়েন কত? 4 গুণ হবে, তাহলে 7 4 28টা, 28টা 28x। 28টা। ব্যাস, তাহলে এটা সমানই কটা কয়েন? 378টা কয়েন। ব্যাস, এখান থেকে এবার যোগ করো কত হচ্ছে। তাহলে আমাদের 10 13 13 3, হাতে রয়েছে 1, 4 5 6 63, 63x সমান হলো 378। তাহলে x সমান কত হচ্ছে? ঠিক হচ্ছে তো? হাতে রয়েছে 1 10 2 2 4 5 1 6 63, ঠিক আছে। তাহলে 63 কত হচ্ছে? 9 8 7 6 6 6 আছে, তাহলে x সমান দেখো 6 6 হবে, 6 হ্যাঁ। 6। তাহলে 50 পয়সার কয়েন কতগুলো আছে? এবার দেখো এখানে একটা ব্যাপার, সংখ্যা জানতে চাইছে 50 পয়সার কয়েন কতগুলো আছে। তাহলে তুমি যদি এখানে মূল্যতে বের করতে চাও তাহলে কিন্তু হবে না। 50 পয়সার কয়েন কতগুলো আছে সংখ্যায় দেখো, 22x সংখ্যক 50 পয়সার কয়েন আছে। তাহলে 22 ইন্টু 6, মানে 6 2 12 2, হাতে রয়েছে 1, 132টা রয়েছে। তুমি যদি এখানে 11-র সাথে গুণ করে দাও তোমার উত্তর ভুল হয়ে যাবে। কেন?
কারণ 11-র সাথে গুণ করলে সেটা মূল্য হিসাবে তুমি পাবে। 50 পয়সার মুদ্রা মূল্য হিসেবে অত টাকা আছে, কিন্তু সংখ্যায় 22x সংখ্যক রয়েছে। দুটোর পার্থক্য বুঝতে পারলে? দুটো অঙ্ক খুব একই রকম অঙ্ক, শুধু পার্থক্য একটা মূল্যের অনুপাত, একটা সংখ্যার অনুপাত। ক্লিয়ার করতে পারলাম অঙ্কটা? অঙ্ক দুটো একই রকমের অঙ্ক, শুধু এটা ওর উল্টো, রিভার্স। ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ হয়েছে? আচ্ছা, আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, তার সাথে আমি রেকর্ডিংও দিচ্ছি। যদি অসুবিধা হয় আরেকবার রেকর্ডিংটা শুনবে, দেখবে কিভাবে হয়েছে। যদি বুঝতে না পারো, তারপরেও যদি অসুবিধা হয় পরের দিন বলবে, আমি আবার একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? এবার আজকের লাস্ট প্রশ্ন, বাকিগুলো বাড়িতে করবে। আয়ের অনুপাত বলেছে 5:3, ব্যয়ের অনুপাত বলেছে 9:5, এবং প্রত্যেকে যদি 1300 টাকা সঞ্চয় করে তাহলে আয় কত? এটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে আহ মানে কঠিন বলবো না, এটা বেশ এ অঙ্ক মানে একটা অন্যরকম অঙ্ক। ঠিক আছে, আয়ের অনুপাত 5:3, মানে আমি যদি মনে করি আয় হচ্ছে 5x টাকা, একজনের আয় করেছে 5x টাকা, এ আর বি তাদের আয়ের অনুপাত এত, এ আর বি তার ব্যয়ের অনুপাত এত। তাহলে এ 5x টাকা ইনকাম করে, বি 3x টাকা ইনকাম করে। এ 9y টাকা খরচ করে, বি 5y টাকা খরচ করে। প্রত্যেকে বলছে 1300 টাকা সঞ্চয় করে। ঠিক আছে, তাহলে আয় কত? তাহলে দেখো, আয় যদি, এটা আমি করে দিচ্ছি, এর ক্ষেত্রে আমি যদি বলি আয় হচ্ছে 5x টাকা, ব্যয় হচ্ছে 9y টাকা, তাহলে 5x মাইনাস 9y, সেটাই হচ্ছে 1300 টাকা সঞ্চয় হলো। তাহলে একই জিনিস। বি এর ক্ষেত্রে আয় কত? 3x টাকা, ব্যয় কত? 5y টাকা, তাহলে সেটাও হচ্ছে 1300 টাকা। তাহলে এখানে জানতে চাইছে আয় কত, মানে এখানে এক্স আর ওয়াই আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা একটু মানে টিপিক্যাল মনে হতে পারে, কিন্তু সহজ, অসুবিধা নেই। তার মানে এই দুটো সমান। তাহলে আমি বলতে পারি 5x মাইনাস 9y সমান 3x মাইনাস 5y। একই জিনিস। তাহলে আমি যদি একদিকে নিয়ে আসি 5x মাইনাস 3x, 2x, ওই দিকে নিয়ে গেলে কত হবে? 9y মাইনাস 5y, মানে 2y, 4y, 2x সমান 4y। তাহলে এখান থেকে বলতে পারি x সমান 2y। তার মানে আয় যত টাকার হয়, ব্যয় তার দ্বিগুণ হয়। x সমান 2y, আমি এটা সম্পর্ক পেয়ে গেছি। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে আমি যদি বসিয়ে দিই, x এর জায়গায় 2y বসিয়ে দিই, যে কোনো একটা ইকুয়েশন প্রথমটায় বসালাম। তাহলে প্রথমটা কি বলেছে? 5x মাইনাস 9y। আমি আরেকবার তুলছি, 5x মাইনাস 9y মানে 1300। তাহলে 5x, x সমান যদি 2y হয় তাহলে এটা হবে 10y, 10y মাইনাস 9y মানে 1300। তাহলে y সমান হয়ে যাবে 1300। পেয়ে গেলাম। তাহলে y সমান যদি 1300 পেয়ে যাই, x সমান কত হবে? 1300 ডবল 2600। তাহলে দেখি x আর y পেয়ে গেলাম। তাহলে এখানে বলেছে সঞ্চয় হলে আয় কত। তাহলে বুঝুন, আয় আমি পেয়ে গেছি, x ও পেয়ে গেছি, y ও পেয়ে গেছি। তাহলে আয় কত? তাহলে এর আয় হচ্ছে 5x, 5x মানে 5 গুণিত 2600, এর আয় হবে সেটা। আর বি এর আয় হবে 3x, মানে 3 গুণিত 2600। তাহলে 5 গুণিত 2600 মানে 0 0 6 5 30 শূন্য, এত রয়েছে 3, 5 3 15, 16 17 18। এর আয় 1800 টাকা, 1800 মানে 18,000 টাকা এ আয় করে। আর বি আয় করে কত? 0 0 6 দিয়ে বারে 6 18 8, 4 3 3 6 কে 7, 7,800 টাকা। এটা কি হলো? 5 দিয়ে 10, না একটু বেশি ভুল হয়ে গেছে। 15 0 0 6 5 30 0 30 3, 13,000, সরি 13,000 টাকা। আর এটা হচ্ছে 7,800 টাকা। তাই তো? বোঝা গেছে না বোঝা যায়নি? অনেক কিছু জিনিস হয়ে গেল পরপর, তাই না? অঙ্কটায় অনেক কিছু জিনিস হয়ে গেল, ওই জন্য বুঝতে একটু অসুবিধা হয়ে গেল। আমি আরেকবার বলছি, দেখে নাও। আয়ের অনুপাত বলেছে 5:3, তাহলে 5x একজনের আয়, 3x একজনের আয়। ভালো খবর। ব্যয়ের অনুপাত বলেছে 9y, 9:5 মানে 9y 5y। এবার দেখো, এ আয় করেছে 5x টাকা, ব্যয় করেছে 9y টাকা, তাহলে 5x মাইনাস 9y সমান 1300 টাকা। এর ক্ষেত্রে ব্যাপার। বি এর ক্ষেত্রে কি 3x টাকা আয় করেছে, 5y টাকা ব্যয় করেছে, তাহলে 3x মাইনাস 5y। তাহলে আয় থেকে ব্যয় করলেই তো সঞ্চয় হয়, তো দুটোই 1300। তাহলে দুটোই সমান, 5x মাইনাস 9y
সমান 3x মাইনাস 5y। দেখো এই যে বিয়োগটা আমি করলাম, এখান থেকে আমি পেলাম x সমান 2y। তাহলে মানে আয় যত টাকা হয়, মানে ব্যয় যত টাকা হয় তার দ্বিগুণ হচ্ছে আয়, x সমান 2y। তাহলে এটা আমি যে কোনো প্রথম ইকুয়েশনে বসালাম। 5x মাইনাস 9y সমান 1300। সেকেন্ড ইকুয়েশনে বসালে হয়ে গেল 10y মাইনাস 9y সমান 1300। সেখান থেকে y সমান আমি 1300 পেয়ে গেলাম, x সমান তার ডবল 2600 পেলাম। তাহলে সেটা আমি প্রথম ইকুয়েশনে বসালাম, কারণ সেটাই আয় ছিল। তাহলে 5x সমান 1300, আর সেকেন্ড ইকুয়েশনে বসালাম 3 ইন্টু 1600। তাহলে সেকেন্ড হয়ে গেল 7800। ক্লিয়ার হলো না হলো না? হয়েছে? এবার এটা সলভটা নিজে হাতে একবার করতে হবে, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে, নাহলে অসুবিধা হবে। ভালো। শেষের অঙ্কটা একটু কঠিনের দিকে যাচ্ছে, কারণ যত দেখো অঙ্ক আস্তে আস্তে যাবে কঠিন তো হবে, তাই না? বোঝা গেল না গেল না? হ্যাঁ, বুঝেছি। তাহলে বাকি অঙ্ক দেওয়া রয়েছে, দেখবে কতগুলো করতে পারো। মানে এখানে আমি 10টা করতে দিয়েছি, 10টা এখানে রয়েছে, যেগুলো তুমি করবে, যটা পারবে করবে, কোনো সমস্যা নেই। এরপরে আমি এমসিকিউ হিসেবে এখানে আমি আরো দেখো অনুপাত দেওয়া আছে, মধ্য সমানুপাতি বের করা, এই যে অনুপাত, এই যে 1 টাকা 50 পয়সা সংখ্যার অনুপাত হিসেবে দেওয়া আছে, মোট কয়েন কতগুলো, ঠিক আছে, যোগ ভাগ আমি শেখালাম। এরকম করে আরো 10টা অঙ্ক এমসিকিউ করতে দেওয়া আছে। তাহলে এখানে করবে যতগুলো পারবে নিজেরা, যতগুলো নিজেরা পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরকম নয় কোনো জায়গা থেকে দেখে করার দরকার নেই, নিজেরা যতগুলো ট্রাই করবে, পারবে, যতগুলো পারবে ততগুলো করবে। তার পরের দিন যেগুলো হবে না আমি সবই করিয়ে দেবো। কিন্তু যদি দেখি কিছু অঙ্ক সবার হয়ে গেছে, এটা ক্লাস করছো সবারই হয়ে গেছে, যে স্যার এর উত্তর এত, আমাদের 5 জন ক্লাস করছো, 4 জন ক্লাস করছো, সবার স্যার আমার বিয়ের দাগের হয়ে গেছে, তাহলে আমার আর করিয়ে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর দেখলাম যার হয়তো একজনের হয়নি, আমি কিন্তু তার জন্যই করাবো, ঠিক আছে? কিন্তু নিজেরা একটু করতে হবে। তাহলে কথা দিচ্ছ সবাই করে আনবে, বাড়িতে প্র্যাকটিস করবে। হ্যাঁ স্যার, নেক্সট করবো মঙ্গলবারে তো কি যদি ঠিক ম্যাথটা হয়। হবে স্যার? হ্যাঁ, রুটিন দেওয়া আছে, দেখো প্রোফাইল পিকচার রুটিন আছে, পরের মঙ্গলবার, 1 সপ্তাহ সময় আছে, ঠিক আছে? তার মধ্যে করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর মাঝে যদি কোনো ডাউট স্যার হয় করবো করতে যদি পারবে। না ঠিক হয়। সব ভুল হবে তো কি হয়েছে? আরে বাবা, তুমি যতক্ষণ না ভুল করছো ততক্ষণ কি অঙ্ক শিখতে পারবে? তুমি যদি কোনোদিন অঙ্ক না করো, তাহলে অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে তুমি কি করে বুঝবে? কোনোদিন বুঝতে পারবে? পারবে না। তার মানে তোমাকে অঙ্ক তো করতে হবে। যতক্ষণ না তুমি জলে নামবে তুমি বুঝতে পারবে কি সাঁতার কাটতে পারবে কি পারবে না। হয়তো বাইরে দাঁড়িয়ে যে তুমি জ্ঞান দিতে পারবে, আরে হাতটা এরকম কর, দেখবে সাঁতার কাটতে পারবে। তাহলে ওই জ্ঞান দিয়ে তো লাভ নেই। যতক্ষণ না জলে তুমি নামছো ততক্ষণ বুঝবে কি করে? ভুল হবে হবে, কি আছে, তুমি এটা করলে করলে, ব্যাস, ভুল হলো, আমি তো আছি, পরের দিন তো আমি করিয়ে দেবো, ঠিক আছে? ওতে করবে, তার মধ্যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করে বলে দেবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কিন্তু সবাই কথাটা ট্রাই করবে, সেই কথাটা দিতে হবে আমার, চেষ্টাটাই আসল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার চেষ্টা করবো, ভেরি গুড। চেষ্টাটাই আসল বাবা, চেষ্টা করবো। চেষ্টা করলেই হবে, চেষ্টা করলে সব হবে। চেষ্টা করে মানুষ পৃথিবী নড়িয়ে দিচ্ছে, সব করে ফেলছে মানুষ, চেষ্টা করলে আবার হবে না? সব হবে, ঠিক আছে?